আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে যে আমাদের পর্ব ৪, ঠিক আছে? তো পর্ব ১, ২, ৩ এ আমরা কি করছিলাম? পর্ব ১ এ হচ্ছে আমরা বেসিক করছিলাম, বেসিক ক্লাসগুলো, এই যে বর্গ কি, বর্গমূল কি, পূর্ণবর্গ সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি। পর্ব ২ এ হচ্ছে আমরা এই যে টাইপ 1 এর ম্যাথগুলো করছিলাম, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। পর্ব ৩ এ হচ্ছে যে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করছিলাম। পর্ব ৪ এ হচ্ছে যে আজকে আমরা এই টাইপ 3 টা করব। টাইপ 3 টা কি একটু খেয়াল করো। প্রদত্ত সংখ্যাকে কত দিয়ে গুণ, এটা মানে স্ল্যাশ মানে বা, ঠিক আছে? প্রদত্ত সংখ্যাকে কত দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে। তো দেখো, এটা হচ্ছে যে এই যে বইয়ের ৩ নাম্বার অঙ্কগুলা, ঠিক আছে? ৩ আর ৪ করবো আজকে। এগুলা টাইপ 3 এর মধ্যে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? আবার কি লিখছে? নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে, এক জায়গায় লিখছে গুণ করলে, আরেক জায়গায় লিখছে ভাগ করলে পূর্ণবর্গ হবে। সরি। তো দেখো, এই টাইপের কোশ্চেনগুলো করবা কিভাবে? দোনোটা মানে ৩ যেভাবে করবা ৪ সেম ভাবে করবা, মানে গুণ থাকলে যেভাবে করবা, ভাগ থাকলেও সেম ভাবে করবা, একই নিয়ম। তো নিয়মটা আমি এখন দেখাই দিব। এর আগে কিছু কথা বলি। একদম প্রথম ক্লাসে আমরা পূর্ণবর্গ সংখ্যা কি এটা দেখাইছিলাম না বলো তো? হ্যাঁ, দেখাইছিলাম। আবার মনে করাই দিচ্ছি, পূর্ণবর্গ সংখ্যা মানে কি। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটাকে রুট করলে বরাবর সংখ্যা পাওয়া যায়। কিরকম? যেমন দেখো, আমি যদি রুট ওভার 25 করি তাহলে কত পাবো? বরাবর 5 পাবো। কিন্তু রুট ওভার 26 করো, তুমি 5 দশমিক কিছু একটা পাবা, 5.1 এরকম কিছু একটা পাবা। হ্যাঁ, তুমি রুট ওভার 36 করো, তুমি বরাবর 6 পাবা। তুমি রুট ওভার 64 করো, 8 পাবা। ঠিক আছে? ক্যালকুলেটর করি দেখো, রুট 64, অথবা তোমাকে শিখিয়েছি না এগুলা রুট কেমনে করবা? 8 8 64, তাহলে অ্যান্সার হচ্ছে 8। রুট ওভার মনে করো 16, কত 16 গুণ করলে 4 4 16, তাহলে অ্যান্সার হচ্ছে 4। এরকম ক্যালকুলেটর করি দেখো, এরকম আসবে। তো এগুলো বরাবর আসতেছে না। কিন্তু তুমি এখন রুট ওভার 23 করো, রুট ওভার 24 করো, এগুলো দেখবে যে কি আসবে না, দশমিক আসবে, মানে বরাবর সংখ্যা আসবে না। ঠিক আছে? মানে দেখবে যে এটা করলে 4 4 16, তো এই 4.8 এরকম কিছু একটা আসবে। এটা করো, এটা সেম 4.9 এরকম কিছু একটা আসবে। বুঝতে পারছি? এরকম আশেপাশে কিছু একটা আসবে 4 দশমিক। তো যেগুলো এরকম দশমিক আসবে ওগুলো পূর্ণবর্গ নয়, আর যেগুলো বরাবর আসবে ওগুলো হচ্ছে পূর্ণবর্গ। এতটুকু বুঝছো বলো? আজকে এই পূর্ণবর্গ মানে কি, এই জিনিসটা একটু বোঝা লাগবে আমাদের। তো খেয়াল করো, পূর্ণবর্গ কি এটা বুঝার পর আমরা ম্যাথ করি ডিরেক্ট। দেখো, আরে আল্লাহ, আচ্ছা দাঁড়াও, একটু স্লাইডগুলো রেডি করতে হবে। আচ্ছা, তো স্লাইডগুলো গুছিয়ে ফেলছি। এখন দেখো, টাইপ 3 প্রদত্ত সংখ্যা মানে এই যে একটা সংখ্যা দেওয়া থাকবে, বুঝছো? যেমন এখানে কত দেওয়া আছে? 147 দেওয়া আছে। এই সংখ্যাটাকে এখন কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? দেখো, কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে, যেটাই বলুক, এই যে এখানে বলছে 4 নম্বরে, দেখো কত দিয়ে ভাগ করলে সেম ভাবে করবা। ঠিক আছে? নিয়মটা কি দেখো, মনে করাই দিচ্ছি আবার। দেখো, প্রথম যে অঙ্কগুলো করছিলাম 1 নম্বরে, মনে আছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, ওগুলা করার সময় কি করছিলাম মনে আছে? একটা সংখ্যাকে এভাবে ভাঙছিলাম না, ওই যে লসাগু গসাগু করার মতো করে। মূলত এখানে উৎপাদকে বিশ্লেষণ করছি, মানে গুণনীয়ক বের করছি। তো সেম আমরা এখানে আবার গুণনীয়ক বের করব। যখন আমাদেরকে এভাবে গুণ করলে, কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ বা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, এটা বের বললে কি করব? উভয়ে ভাঙবো, এই মাত্র যেটা দেখাইছি। ঠিক আছে? তাহলে দেখো আমি করি। ক নাম্বার 147। তো দেখো কি করব এখন। ফার্স্ট অফ অল 147কে লিখবো, এই যে দাগ দিব। এবার দেখো, 147 কি জোড় না বিজোড়? আগের নিয়মটা মনে করো। 147 হচ্ছে যে বিজোড়, তাহলে 2 দ্বারা জীবনও ভাগ যাবে না। তাহলে আমি ডিরেক্ট 3 দিয়ে চেক করি। দেখো, এক ক্যালকুলেটর নাও, আমার হাতে তো দেখাইতে পারতেছি না, আমার হাতে একটা আছে, আমি করতেছি। ঠিক আছে? তোমাদের হাতে তোমরা নাও, তোমাদেরটা করো। আমি বলি 147কে 3 দ্বারা ভাগ করো, কত আসে? করে দেখবা যে 49 আসতেছে। ঠিক আছে? তাহলে এই যে 3 দ্বারা ভাগ করছে, এখানে 3 লিখবা, ভাগ করছে আর কত আসছে? 49, এখানে 49 লিখবা। এরপর দেখো, আবার দাগ দাও, 49কে কত দিয়ে যায়? 49কে কি 3 দিয়ে যাবে? একটু করে দেখো, যাবে না, দশমিক আসবে। 49কে কি 5 দিয়ে যাবে? আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়ে চেক করি, ঠিক না? এগুলা করার সময় 5 দিয়ে যাবে না, তাও যাবে না। তারপর দেখো, 5-এর পর 7, 7 দিয়ে যায়, 7 7 49। ঠিক আছে? এরপর আর যায় না, 7 মৌলিক সংখ্যা। এরকম লাস্টে মৌলিক সংখ্যা পাইলে বুঝবো যে অঙ্ক করা শেষ। এবার কি লিখবা দেখো, সুতরাং এখানে লিখবা 49-এর মৌলিক গুণনীয়ক সমান সমান, অথবা শুধু, সরি 49 না, 147। তাহলে এখন কি লিখবা? সুতরাং 147-এর মৌলিক গুণনীয়ক সমান সমান, অথবা শুধু 147 সমান সমান লেখো। লিখে কি কি আছে? 3 গুণ 7 গুণ 7, এরপর জোড়া করব, মনে আছে? হ্যাঁ। তো দেখো, জোড়া করার সময় কিভাবে করব। ফার্স্টে এই যে 3 যেটা আছে এটা লেখো,
3-এর সাথে কি কেউ আছে? নাই। তুমি তো চাইলে এইভাবে জোড়া করতে পারবে না। 3 গুণ 7 জোড়া করার সময় দুটোটা সেম থাকতে হবে, ঠিক আছে? তাহলে 3 গুণ 7 জোড়া করতে পারবো না, কিন্তু এই যে 7 আর 7 জোড়া করতে পারবো, 3টা জোড়া নাই, করা যাবে না, ঠিক আছে? এরকমই থাকি যাবে। এবার দেখো আমাকে কোশ্চেনটা কি বলছিল, 147কে কত দিয়ে, মানে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে যে পূর্ণবর্গ হবে। তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে 147 যেটা আছে, মানে এটা কেমনে কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? তার মানে কি এটা এখন পূর্ণবর্গ নাই, এই কথাটা বুঝছো? আমাকে ওরা জিজ্ঞেস করছে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, মানে এখন বর্তমানে 147 পূর্ণবর্গ নাই। তুমি চেক করে দেখো পূর্ণবর্গ আছে কিনা নাই, কেমনে বুঝবা? ক্যালকুলেটারে √147 দাও, কত আসবে? দেখবা যে 12.12447 এরকম কিছু একটা আসার কথা, ঠিক আছে? তো এটা দশমিক আসতেছে, আমরা বলছিলাম কি দশমিক থাকলে এটা পূর্ণবর্গ না। তাহলে এবার আমাকে বলছে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, ঠিক না? আচ্ছা দেখো এটা কি করবো, আমি একটা জিনিস আচ্ছা আগে লিখি, লেখার পর মেবি তোমরা বুঝবা, ঠিক আছে? দেখো লিখবো যে এখানে গুণনীয়ক, এই যে 3 7 7 এগুলো তো গুণনীয়ক, ঠিক না? মৌলিক গুণনীয়ক, গুণনীয়ক 3 জোড়াবিহীন। জোড়াবিহীন বানানটা কি যে এরকমই হবে আশা করি, জোড়াবিহীন, ঠিক না? বলো 7 কিন্তু জোড়া আছে, কিন্তু 3 জোড়াবিহীন, মানে 3 জোড়া নাই। এখন দেখো আমরা আগের অঙ্কগুলোতে একটু ব্যাক যাই, 1 নম্বর অঙ্কগুলোতে, ঠিক আছে? 1 নম্বর অঙ্কে আমরা কি দেখছিলাম খেয়াল করো, 36 সংখ্যাটা কি পূর্ণবর্গ না বলো তো? রুট করো, বরাবর 6 আসবে, ঠিক আছে? 1024 সংখ্যাটা কি পূর্ণবর্গ না বলো তো? 1024 সংখ্যাটা পূর্ণবর্গ, ঠিক না? যদি রুট করো ক্যালকুলেটার দেখবে বরাবর 32 আসবে। আচ্ছা দেখো যে সংখ্যাগুলো পূর্ণবর্গ হয়, কি বলছি, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ হয় ওগুলার মধ্যে এরকম জোড়া করার সময় কোনোটা এরকম জোড়াবিহীন থাকবে না, সিঙ্গেল থাকবে না। তুমি দেখো আমরা যতগুলা বর্গমূল করছি এখানে কোনো সিঙ্গেল আছে? এখানে কোনো সিঙ্গেল আছে? নাই, সবগুলা জোড়া জোড়া আছে। সবগুলা সংখ্যায় দেখবা কোনো না কোনো জোড়া আছে, এই যে 2 গুণ 2 2 গুণ 2 2 গুণ 2 এক জোড়া, 7 গুণ 7 এক জোড়া, ঠিক না? মানে আমরা এখান থেকে বুঝতেছি কি জানো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা সবসময় এরকম জোড়ায় জোড়ায় থাকবে, কোনোটা সিঙ্গেল থাকবে না। তাহলে দেখো এখানে এই সংখ্যাটা সিঙ্গেল আছে, যদি ও জোড়ায় থাকতো তাইলে যাই কি পূর্ণবর্গ হয়ে যাইতো। আমরা শিখছিলাম কি, যদি জোড়ায় থাকে তাইলে পূর্ণবর্গ হয়, মানে পূর্ণবর্গ সংখ্যা সবসময় এরকম জোড়ায় জোড়ায় থাকে। তাইলে এখন লিখতে পারি না যে 3 যদি জোড়ায় থাকতো তাহলে 147 সংখ্যাটি পূর্ণবর্গ হতো, এটাই মেন কথা, বুঝছো? বুঝছো আশা করি, এই জিনিসটাই বুঝার মেন। এখানে পূর্ণবর্গ যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে, মানে যেগুলোকে রুট করলে বরাবর সংখ্যা আসে, ওগুলার মধ্যে কখনো এইভাবে সিঙ্গেল থাকবে না। তাহলে এখানে 3 সিঙ্গেল আছে। আমি যদি দেখো এই 3-এর পাশে যদি এইভাবে লিখতাম 3 গুণ 3, একটা 3 যদি এক্সট্রা নিতাম, এই যে 3টা এক্সট্রা নিতাম, তাইলে কি এই পুরো সংখ্যাটা জোড়াবিহীন হয়ে যেত। মানে আমি এখন সংখ্যাকে এই 3 এক্সট্রা এই 3 দ্বারা গুণ করলে কি জোড়াবিহীন, মানে পূর্ণবর্গ হয়ে যাবে। বুঝাতে পারছি তোমাকে? আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো, ঠিক না? যে কেমনে পূর্ণবর্গ নাকি এগুলো বুঝবো কেমনে, যেটা সিঙ্গেল থাকবে ওইটাকে কি করতে হবে, মানে কোনোটা সিঙ্গেল থাকা যাবে না। 3 সিঙ্গেল আছে, পাশে দিয়ে যদি আমি গুণ 3 লিখি তাইলে হয়ে যাবে, মানে হচ্ছে সংখ্যার আগে 3 দ্বারা গুণ করতে হবে আর কি। ওয়েট, হ্যাঁ, তাহলে এখন লেখো সুতরাং সুতরাং 147কে, অথবা এভাবে লেখো 3 দ্বারা গুণ করলে 147 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। একদম ইজি পিজি, ঠিক না? আসো পরের অঙ্কটা করি, এটা অ্যান্সার। পরের ম্যাটটা কি বলছে দেখো, 147 করলাম, এবার 384, এই যে দেখো 384, তাহলে খ নাম্বার। তাহলে কিভাবে করব বলছি, আমাকে বলছে 384টাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে সেম একইভাবে করব। দেখো
উফ, দেখো 384 লাস্টে 4 আছে, তাহলে এটা জোড়, তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ যাবে? 2 দ্বারা ভাগ যাবে, ঠিক না? 384 কে ক্যালকুলেটরে এভাবে ভাগ করো, 384 ভাগ 2 দাও ক্যালকুলেটরে, তোমার ক্যালকুলেটরে কত আসবে? দেখবে যে 192 আসবে। তাহলে এই যে 2 দ্বারা ভাগ করলাম, কত আসতেছে? 192, ঠিক আছে? আবার 192কে 2 দ্বারা ভাগ করো, যেহেতু 192 জোড়, দেখবে যে 96 আসে। এরপর 96কে 2 দ্বারা ভাগ করো, দেখবে যে 48 আসে। আমি কিন্তু হাতে হাতে করতেছি, আন্দাজে বলতেছি না আমি, তোমাকে তো দেখাইতে পারতেছি না, আমার হাতে ক্যালকুলেটর আছে, ঠিক আছে? এরপর 48কে 2 দ্বারা ভাগ করো, এটা মুখে মুখে করা যায় অথবা ক্যালকুলেটর দিয়ে করো, 24 দুগুণে 48। এরপর 24কে 2 দ্বারা ভাগ করো, 12 দুগুণে 24। এরপর 12কে 2 দ্বারা ভাগ করো, 6। এরপর 6কে 2 দ্বারা ভাগ করো, 3। আর যায় না, লাস্টে দেখো 3 একটা মৌলিক সংখ্যা, এরকম লাস্টে মৌলিক সংখ্যা আসলে বুঝবো যে শেষ। এবার তাহলে লেখো, সুতরাং 384 সমান সমান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2। কি বলছি? 1টা 2, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তারপর 1টা 3। এই যে লিখলাম। এবার সবগুলোকে জোড়া জোড়া করো, 2টা 2টা করি, সেম সেম 2টা 2টা করে জোড়া জোড়া করতে হবে, ঠিক না? তাহলে দেখো ফার্স্টে এই 2 আর এই 2কে জোড়া জোড়া করি, করলাম, গুণ। এরপর এই 2 আর এই 2কে জোড়া জোড়া করি, করলাম। এরপর এই 2 আর এই 2কে জোড়া জোড়া করি, করলাম। এবার দেখো এই 1টা 2, এই 1টা 2 খালি, এটা কি এটার মতোই লিখি, আর কিছু করা যাবে না। তাহলে দেখো যদি এরকম না থেকে এরকম থাকতো, এই যে এই দুইটা খালি না বলো, এখান দিয়ে খালি, এটা খালি, তো যদি এখান দিয়ে আরেকটা এক্সট্রা 2 থাকতো, মনে করো এই যে আমি একটা আনলাম এক্সট্রা, এটা কি এক্সট্রা, ঠিক আছে? তারপর এই যে এক্সট্রা একটা 3, দেখো এই যে এই দুইটা হচ্ছে যে এটা, এখান দিয়ে এই দুইটা আমি এক্সট্রা আনছি, এই 3টা হচ্ছে এটা, এটা আমি এক্সট্রা আনছি। যদি এই দুইটা থাকতো তাহলে কি পুরা 384 সংখ্যাটা পূর্ণবর্গ হইতো। কেমনে? আমরা শিখছি যে কোনো পূর্ণবর্গ সংখ্যায় এই যে কোনো সিঙ্গেল থাকে না, এখানে যেরকম 2 সিঙ্গেল আছে 3 সিঙ্গেল আছে এরকম থাকবে না, পূর্ণ সংখ্যাতে এরকম সবগুলা জোড়া জোড়ায় ফিল থাকবে। দেখো এখানে সবগুলা জোড়া জোড়া আছে না? হ্যাঁ। কিন্তু আমরা দেখতেছি কি 384 মধ্যে আসলে যদি হিসাব করি, এটা নাই, এটা আমি কিন্তু এক্সট্রা লিখছি, এটা নাই, এটাও নাই, তার মানে এই দুটো আনতে হবে। বুঝছো জিনিসটা? মানে আমাকে মূলত কি করতে হবে? পূর্ণবর্গ করতে হলে একটা 2 দিয়ে গুণ করতে হবে, আবার একটা 3 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে একটা গুণ করতে হবে, এরপর 3 দিয়ে একটা গুণ করতে হবে। মানে দেখো 3 আর 2 গুণ করতে হবে, মানে 3 দুগুণে 6, 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে কথাটা লিখবো কেমনে দেখো? না বুঝলে একটু শেষ পর্যন্ত দেখো, কিভাবে লিখি বুঝি যাবা, লাস্টের কথাটা যদি না বুঝো। দেখো তাহলে লিখবো যে সুতরাং এখানে, সুতরাং না, এখানে গুণনীয়ক 2 ও 3, এখানে কিন্তু এভাবে লিখবা না, ভালো কথা, ভুলে গেছি। এটা এভাবে থাকবে, তোমাকে বোঝানোর জন্য আমি পাশে লিখছিলাম। এখানে গুণনীয়ক 2 ও 3 জোড়াবিহীন। তাহলে সেম কথা লিখবা, আগেরটাতে যেভাবে লিখছিলা, এটা জোড়াবিহীন, তাহলে এটা যদি জোড়ায় থাকতো তাহলে পূর্ণবর্গ হইতো। এই কথাটা লেখো, 2 ও 3 জোড়ায় থাকলে 384 সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে এবার লাস্টে কি লিখবো? সুতরাং 2 ও 3 দিয়ে গুণ করতে হবে না বলো? মানে 2 ও 3কে জোড়ায় করতে হলে কি করতে হবে? 2 আর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 3 সমান সমান 6। 2 আর 3 দিয়ে গুণ করা মানেই 6 দিয়ে গুণ করা। এই যে 6 দিয়ে গুণ করলে 384 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। বুঝছো আশা করি, ঠিক না?
তাহলে 1 করলাম 2 করলাম, এবার আসো 3 নাম্বারটা করি 1470। দেখো এবার কথাবার্তা কম বলি। 1470 জোড়, তাহলে ক্যালকুলেটারে 1470 ভাগ 2 দাও, জোড় হইলে 2 দ্বারা ভাগ যাবে আমরা জানি। 1470 ভাগ 2 দিলে 735 আসতেছে, ঠিক আছে লিখলাম। 735কে 2 দ্বারা জীবনেও ভাগ যাবে, লাস্টে 5 আছে, যাবে না। 3 দ্বারা করি দেখো তো একবার, 735 ভাগ 3, 2 এর পরে 3 আছে মৌলিকের জন্য 3 দ্বারা করতেছি, 245 আসে। 3 দ্বারা করলে 245, 245কে আবার 3 দ্বারা করি দেখো তো, 245 ভাগ 3 দাও তো ক্যালকুলেটরে, দেখবে যে আসতেছে না, দশমিক আসতেছে। তাহলে 3 এর পর সংখ্যা কত বলো মৌলিক? 5। তাহলে 245কে 5 দ্বারা ভাগ করো, 245 ভাগ 5 দিলে দেখবা যে 49 আসতেছে। 5 দিয়ে ভাগ করছে 49 আসতেছে, 49কে 7 সাথে 49 যায়। তাহলে করলাম অনেকগুলা, এবার দেখো লিখি। সুতরাং 1470 সমান সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এবার জোড়া করো, 2 এ জোড়া নাই, 3 এ জোড়া নাই, 5 এ জোড়া নাই, 7 আর 7 এ জোড়া আছে। তাহলে এখন কি লিখবা? এখানে কথা আমি মুখে বলতেছি, তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? লিখবা যে এখানে 2, 3 ও 5 সংখ্যাটি 5, এখানে গুণনীয়ক 2, 3 ও 5 জোড়াবিহীন, অর্থাৎ 2, 3, 5 জোড়ায় থাকলে 1470 সংখ্যাটি এই পূর্ণবর্গ হতো। তাহলে সুতরাং 2 গুণ 3 গুণ 5 সমান সমান, এই 3টা গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 5 6 30। তাহলে লিখতে, সুতরাং 30 দিয়ে গুণ করলে 1470 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার লিখে দিবা, ঠিক আছে? বুঝছি। এবার আসো ঘ নাম্বার করি। 23705, 23705 কত? 805, সরি। তো দেখো এটা সংখ্যাটা কি জোড় না বিজোড়? লাস্টে 5 আছে, তাহলে এটা বিজোড়। 2 দ্বারা যাবে না, আমি ডাইরেক্ট 3 দ্বারা ভাগ করে দেখব। 2 3 805 ভাগ 3 দাও, 3 দ্বারা ভাগ দিলে দেখবা যে 7935 এটা আসতেছে। আবার দেখো 3 দ্বারা ভাগ দাও, আবার 3 দ্বারা ভাগ দিলে 2645 আসতেছে, ঠিক আছে? আবার 3 দ্বারা ভাগ দাও, আবার 3 দ্বারা ভাগ দিলে দশমিক আসতেছে, ঠিক আছে? মানে 2 6 4 5 ভাগ 3 দিলে দশমিক আসতেছে সামথিং। তো দশমিক আসলে হবে না, 3 এর পর 5 দিয়ে এবার ভাগ দাও, 5 দিয়ে ভাগ দিলে দেখতেছি যে 529 আসতেছে। 529কে আবার 5 দিয়ে ভাগ দাও, যায় না। 5 দিয়ে ভাগ যায় কিনা এটা বুঝবো কেমনে? সবার লাস্টে দিই এই 0 অথবা 5 থাকবে, তো এখানে 9 আছে, যাবে না। মানে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায় কিনা 5 দ্বারা ভাগ যায় কিনা এটা লাস্টের ডিজিট দেখলে ইজিলি বোঝা যায়, ঠিক আছে? তাহলে 529কে 5 দ্বারা ভাগ যায় না। 529 ভাগ 7 দাও তো কত আসে দেখো তো, তাও যায় না, দশমিক আসে। তুমি 7-এর পর মৌলিক সংখ্যা কত আছে? 11, 11 দিয়ে দাও, তাও যাবে না। 13 দিয়ে দাও, দেখবা তাও যাবে না, ঠিক আছে? 529 ভাগ 13-র পর কত আছে? 17 আছে, 17 দিয়ে দাও, তাও যাবে না। 19 দিয়ে দাও, তাও দেখবা যে যাচ্ছে না। 19-এর পর মৌলিক সংখ্যা কত? 23। 529 ভাগ 23 দিয়ে দেখো তো, 23 দিলে হচ্ছে যে আসতেছে, হ্যাঁ আসতেছে, 23-এ আসতেছে, ঠিক আছে? মানে 529 ভাগ 23 দিলে 23 আসতেছে, তাহলে 23 দিয়ে ভাগ যাচ্ছে, 23 দিয়ে ভাগ দিলে ঘুরি ফিরি 23-এ আসতেছে। তাহলে বুঝলাম। এরকম একটা অঙ্ক আমরা আগেও করছিলাম, মনে করি দেখিও। তাহলে এখন লিখবো কি? সুতরাং 2 3 8 0 5 সমান সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এবার জোড়া জোড়া করো, 3 আর 3 জোড়ায় আছে, 5 সিঙ্গেল, 23 গুণ 23, ঠিক আছে? এবার দেখো লিখবা কি? সুতরাং এখানে 5 গুণনীয়ক 5 জোড়াবিহীন আছে। আবার বলি এখানে গুণনীয়ক 5 জোড়াবিহীন, অর্থাৎ 5 যদি জোড়ায় থাকতো তাহলে 23805 সংখ্যাটি পূর্ণবর্গ হতো। এরপর লিখতে, সুতরাং এই 5 দিয়ে গুণ করলে 23805 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। লিখবা তোমার মতো করে লিখে দিও, এটা তো বুঝছই। আচ্ছা, এবার সব ভাগ থাকলে কি করব? সেম দেখো আমি করে দিই ডাইরেক্ট। হ্যাঁ, আমি ক নাম্বারটা না করি, ঠিক আছে? ক নাম্বারটা, আচ্ছা করি, ক নাম্বারটা করি।
দেখো 972 2 দ্বারা ভাগ যাবে, যেহেতু জোড় 2 দ্বারা ভাগ দাও তো কত আসে দেখো তো 476। এটা আবার জোড়, আবার 2 দ্বারা ভাগ যাবে 243। আবার এটা 2 দ্বারা ভাগ যাবে না, লাস্টে যেহেতু 3, তাহলে 2 এর উপর 3 দ্বারা ভাগ দিই, দেখো 81 আসে। তারপরে 81 কে আবার 3 দিয়ে ভাগ দিই, দেখো 27 আসে। 27 কে 3 দিয়ে ভাগ দিলে 3 নং 27, 9 কে 3 দিয়ে ভাগ দিলে 3 3 9। ঠিক আছে, আর যায় না। তাহলে লেখো সুতরাং 972 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ লাস্টে যেগুলো আছে 5টা 3, 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি করা যায়, এবার জোড়া জোড়া করো তো একটু। এখানে 2 জোড়া করলাম, 3 জোড়া করলাম, 3 জোড়া করলাম। এখানে 3টা জোড়া করা যাচ্ছে না, ঠিক আছে। এটা এটা এই যে এখানে জোড়া করলাম, এটা এটা এখানে জোড়া করলাম, এটা জোড়া করা যাচ্ছে না, তাহলে এটাকে এটার মতো থাকুক। আচ্ছা দেখো এবার একটা জিনিস বুঝে সহজে, তোমার ভাগের ক্ষেত্রে এখানে কি বলছে, ভাগ করলে মনে করো কোনো একটা সংখ্যা আছে 10, হ্যাঁ, নিচে কিছু আছে নাই। এখন আমি যদি 10-এর নিচে 10 দিই, তাহলে জানো কি হবে, এই উপরের 10 আর নিচের 10 কাটাকাটি জায়গা, বুঝছো, মানে ভাগ করলে সেম মনে করো এ আছে, নিচেও এ আছে, এ আর এ কাটাকাটি জায়গা। তাহলে দেখো উপরে নিচে মানে কি ভাগ, তাহলে ওই সময় গুণ বলছিল, তো এই জন্য আমরা পাশে দিয়ে গুণ চিন্তা করছিলাম, মানে জোড়ায়। কিন্তু এবার দেখো এখানে যদি ভাগ থাকতো, ভাগ বলছে না কত দ্বারা ভাগ করলে, নিচে যদি 3 দ্বারা ভাগ থাকতো, তাহলে এই 3 3 কাটাকাটি যাইতো গা, ঠিক আছে। তাহলে এটা জোড়াটা চলে যাইতো, তখন হচ্ছে যে এই সংখ্যাটা তোমার মৌলিক গুণনীয়ক হয়ে যেত। বুঝতে পারছি কি হয়ে গেল আবার। আচ্ছা তো খেয়াল করো কি বলতেছিলাম, যে এখানে যদি 3 দ্বারা ভাগ দিত, তাহলে এই 3টা এই পুরো জোড়াটা ভ্যানিশ হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখন পূর্ণবর্গ, আমরা জানি কি পূর্ণবর্গ সংখ্যাতে এরকম কোনোটা সিঙ্গেল থাকে না, সবগুলাতে জোড়া থাকে। সিস্টেমটা বুঝতে পারছি ভাগের ক্ষেত্রে। তাহলে লিখবা সেম ভাবে, বুঝছো, কি লিখবা এখানে গুণনীয়ক 3 জোড়াবিহীন। এখানে আবার ওই লেখাটা লিখিও না যে 3 জোড়ায় থাকলে, আমাকে তো এখানে গুণ করতে পারবো না, জোড়ায় থাকলে মানে তো গুণ করা, আমাকে তো ভাগ করতে হবে, মানে নিচে দিয়ে ভাগ, এখানে আর কোনো কথাই লেখা লাগবে না, 3 জোড়াবিহীন। তো এরপর লিখবে সুতরাং 972কে, অথবা লিখবে যে সুতরাং 3 দ্বারা ভাগ করলে 972 সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা 972কে পূর্ণবর্গ করতে হলে 3 দ্বারা ভাগ করতে হবে, এবার লেখো। বুঝছি, এইটা অ্যান্সার। এবার আসো পরেরটা করি, 4056। এই যে ক করলাম, খ 4056। তো দেখো সেম 4056 লিখলাম, এটাকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করো তো কত আসে, যেহেতু জোড় 2028, আবার 2 দ্বারা ভাগ করো, ঠিক আছে, আবার 2 দ্বারা ভাগ করো, 507, আর 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ করো, 169, 169কে 3 দ্বারা ভাগ করা যাবে না, 169কে 5 দ্বারা ভাগ করো, তাও যাবে না, 7 দ্বারা ভাগ করো, তাও যাচ্ছে না, 11 দ্বারা ভাগ করো, তাও যাচ্ছে না, 13 দ্বারা ভাগ করো, তাহলে যাচ্ছে। এরকম একটা আগে করছিলাম না 169, তাহলে পরীক্ষার হলে 169 দেখলে তোমার মাথায় চলে আসা দরকার যে এটাকে 13 দিয়ে করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে এরকম করতে হবে। লেখো সুতরাং 4056 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে দেখো এখানে জোড়া জোড়া করো তো এবার, 2 গুণ 2 জোড়ায় আছে, এই 2টা নাই, এই 3টাও জোড়ায় নাই, এই 13 আর 13 জোড়ায় আছে, ঠিক আছে। জোড়ায় করতে হলে সেম সংখ্যা করতে হয়। তাহলে দেখো কত দ্বারা ভাগ করলে 4056 সংখ্যাটা পূর্ণবর্গ হবে, যদি নিচে একটা 2 দ্বারা ভাগ করো, আবার এটা নিচে যদি একটা 3 দ্বারা ভাগ করো, তাহলে এই পুরোটা কাটা, এই পুরোটাও কাটা যাবে। তাহলে যে
এই দুটা থাকে, এই দুটায় জোড়ায় থাকে। তাহলে ভাগের ক্ষেত্রে এরকম করতে হবে, ঠিক না? বুঝছো সিস্টেমটা? তাহলে এখন লিখবা কি? সুতরাং ফার্স্টে লেখো এখানে গুণনীয়ক 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 4056 সংখ্যাটিকে দেখো, একটা 2 দ্বারা আর একটা 3 দ্বারা ভাগ করতে হবে। মানে কি 2 গুণ 3 6 দ্বারা ভাগ করতে হবে। এবার লিখবা 2 দ্বারা আর 3, 2 আর 3 জোড়ায় না, তাহলে লিখবা যে মানে 2 আর 3 জোড়ায় নাই, তাহলে লিখবা যে 2 গুণ 3 সমান সমান 6। মানে আরেকটা 2 দ্বারা ভাগ করতে হবে, আরেকটা 3 দ্বারা ভাগ করতে হবে। এটাকে এভাবে লিখবো 2 গুণ 3 বা সমান সমান 6 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 2 আর 3 কে একসাথে করবো আর কি, 2 গুণ 3 সমান সমান একসাথে 6 দিয়ে। যদি কথার কথা এরকম থাকতো, দেখো 3 গুণ 5 গুণ 7 গুণ 7, এখানে কত দ্বারা ভাগ করলে? এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে নিচে একটা 3 থাকতে হবে, নিচে একটা 5 থাকতে হবে, ঠিক না? এরকম না সিস্টেমটা? তাহলে লিখবা কেমনে ফাইনাল কথাটা? লিখবা যে এখানে 3 গুণ 5 সমান সমান 15 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এভাবে লিখতে হবে। সিস্টেমটা বুঝছি আশা করি, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমরা এরকম আরো অনেক অঙ্ক করবো সামনে, প্যারা নেই। 6 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এইটাই অ্যান্সার। ঠিক আছে, বই সবগুলা ম্যাথ করাই দিছি, আশা করি বুঝছি না? গুণ করলে যেরকম, ভাগ করলে সেরকম, জাস্ট লেখাটা একটু ডিফারেন্ট। তাইলে পরের ক্লাসে আমরা কি করব? পরের ক্লাসে আমরা টাইপ 4 করব, ঠিক আছে? এই যে টাইপ 4 এর এগুলা করব, 3 পর্যন্ত শেষ আমাদের। 3 পর্যন্ত কি শেষ। লাস্ট ক্লাসে 4টা করব। মানে 4 মানে কোনগুলা জানো? এইগুলা, যে দেখো 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আর এখানে লিখছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। আগের গুলো ছিল গুণ ভাগ, এবার হচ্ছে যোগ বিয়োগ। এই যে দেখো টাইপ 4 এটাই, প্রদত্ত সংখ্যাকে কত দিয়ে যোগ বা বিয়োগ করলে এই পূর্ণবর্গ হবে। মানে যোগ বিয়োগটাও প্রায় সেম রকম, ঠিক আছে? ইজি আছে এগুলো, প্যারা নাই। নেক্সট ক্লাসে এই অধ্যায় শেষ আর কি, এরপর সৃজনশীল এমসিকিউ ওগুলা বাকি আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।